ধরে রাখলে থাকবে না তো, এটা দিয়ে মাউথে দিয়েও ধরে রাখতে হবে, ঠিক আছে? না ধরে রাখলে কি থাকবে না, ঠিক আছে? এখন আমাদের কথা বুঝেন যে আমরা আপনাদেরকে কিসের জন্য শিখাচ্ছি। আপনি ওই দোকানের মতোই করবেন, যারা কিছু করে না তাদের মতোই করবেন? আপনার আর তার মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য থাকতে হবে না? আপনারা তার মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য এটাও হতে পারে যে আপনি অ্যাটলিস্ট থার্মোমিটারটা কি ভালোভাবে প্রিজার্ভ করতেছেন, সে থার্মোমিটারটা ভালোভাবে প্রিজার্ভ করতেছে না, এটা দেখেও অনেক রোগী কি আপনার কাছে আসবে, তাই না? আপনি দুইটা জায়গায় গেছেন, এক জায়গায় থার্মোমিটার খুব প্রিজার্ভ করা, এক জায়গায় কি যেন তেন ভাবে নিজেরও কি ইয়া লাগার মতো। তাহলে আর এই থার্মোমিটার এটা কোনো কমন জিনিস আছে দোকানে রাখতে হবে, এটা প্রত্যেক বাসায় রাখার জন্য। এখানে যে জিনিসগুলো শিখতেছি সব কি নিজের বাসায় রাখার জন্য। এখন বাসার জিনিস যদি আপনি পরিষ্কার করে না রাখেন, ইনফেক্টেড হবেন আপনারাই, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি আরেকটা হচ্ছে কি ডিজিটাল থার্মোমিটার। আমরা সাধারণত ডিজিটাল থার্মোমিটারটা ব্যবহার করতে বলি না, ঠিক আছে? ডিজিটাল থার্মোমিটারটা কি, এখানে যেমন পারদটা উঠবে, আর এখানে কি ডিজিট উঠবে, ঠিক আছে? ডিগ্রি ফারেনহাইট আকারে কি উঠবে, ডিজিট উঠবে, ঠিক আছে? তাহলে এগুলো তাহলে ব্যবহার করতে হবে কি আমরা নিয়ম কি সবই নিয়ম বলে দিব, আপনাকে দেখেন, ঠিক আছে? তাহলে ডিগ্রি ফারেনহাইট গুলো কি উঠবে, ডিগ্রি উঠবে। তাহলে আপনি এটা সাধারণত বগলে বা মুখে যেখানে ইউজ করেন, সাধারণত বগলে ইউজ করাই ভালো, ঠিক আছে? তাহলে বগলে বা মুখে যেখানে ইউজ করেন, মুখে ইউজ করা যাবে, ঠিক আছে? রেকটাল এটা ইউজ করা যাবে, ঠিক আছে? তাহলে এটা তিন জায়গায় ইউজ করা যাবে। আর এটা যখন ইউজ করবেন রেকটাল ইউজ করা যাবে না, এটা ইউজ করতে হবে কোথায়, মাউথে এবং অ্যাক্সিলাতে। আর ওইটা ইউজ করতে হবে কোথায়, রেকটালে এবং অ্যাক্সিলাতে। এটা কি তিন জায়গাতেই কি ব্যবহার করা যাবে, তবে অ্যাক্সিলাতে ইউজ করাটাই সেফ। কারণ কি এখানে প্লাস্টিক আছে, তাই না? এটা তো গ্লাস, প্লাস্টিক পরিষ্কার করা কিন্তু কি সহজ না। প্লাস্টিকের ভিতরে কি কোরগুলা ইয়া থাকে, কাঁচটাকে সিম্পলি কি পরিষ্কার করে ফেলা যায়, ঠিক আছে? প্লাস্টিকে বিভিন্ন ধরনের জীবাণু লেগে থাকতে পারে, তাহলে এটা মুখে দিলেও কি ভালো হবে না, কারণ এটা একটা নির্দিষ্ট ইয়া পর্যন্ত কি মুখে দিতে হচ্ছে। এটা সবচেয়ে ভালো কি অ্যাক্সিলাতে। ওকে, তাহলে আমরা তিনটা দেখাচ্ছি, আর কিছু আছে ইলেকট্রনিক দেখবেন। এখন কি এটা দেখানো দরকার নাই, যে কোনো শপিং মলে যাওয়ার আগে মাথার ভিতর টাচ করে গুলি করে, তাই না? এটা হচ্ছে কি ইলেকট্রনিক থার্মোমিটার, ঠিক আছে? স্কিনের যে কোনো জায়গা থেকে সে টেম্পারেচার নিতে পারে। আরেকটা হচ্ছে কি রেকটাল, কানের ভিতরে ঢুকে, ওটা আর আলাদা একটা মেশিন, ঠিক আছে? মোটামুটি ভাবে দোকানে এবং বাসায় ব্যবহার করার জন্য আমাদের এই তিনটাই যথেষ্ট, ঠিক আছে? এখানে যে তিনটা থার্মোমিটার আমরা দেখাচ্ছি, এই তিনটাই কিন্তু কি দোকানে এবং বাসায় ব্যবহার করার জন্য যথেষ্ট। প্রতিষ্ঠানের জন্য বা বড় কোনো জায়গায় যেখানে সময় কম, সাথে সাথে বের করতে হবে, লোক লাইন ধরে ঢুকতেছে, তাহলে এখানে যদি আমি 1 মিনিট করে দেই, শপিং মলে লোক ঢুকতে ঢুকতে সারাদিন লাগবে। আপনাকে দেখে ওরা, ওটা টেম্পারেচার দেখা দরকার নাই। যদি আপনার মনের ভিতরে সন্দেহ থাকে যে আমার জ্বর টর কিছু আছে, আপনার মুখ দেখে বুঝবে ঠিক আছে আপনার টেম্পারেচার বেশি, বাইরে যান, আপনার দিকে তাকায় থাকে, দেখবেন মেশিনও নষ্ট হতে পারে। দেখানোর জন্য দেখাইলাম, কিন্তু মেশিনে দেখতেছেন আপনার মনের ভিতরে একটা ইয়া থাকবে যে আমার তো জ্বর আছে, ঠিক আছে? ওই আপনার মুখ দেখে বলবে টেম্পারেচার বেশি, পাশে আছেন, ওইটা দেখার দরকার নাই। আচ্ছা একটু দেখেন, তাহলে এটা পরিমাপ করার উপায়টা কি? এটা যখন আমরা মাউথে দিব, দেওয়ার আগে আমাকে একটু ঝাঁকায় নিতে হবে। ঝাঁকায় নিলে কি হবে, থার্মোমিটারের যে এই যে পারদটা, এই পারদটা কি নিচের দিকে নেমে আসবে। নেমে আসার পরে আমি কি করব, যে জায়গাতে এটা প্রয়োগ করা দরকার সেই জায়গায় আমি এটা কি প্রয়োগ করে 1.5 মিনিট রাখবো। রেখে দেখেন এই পাশে এক পাশে লেখা আছে না, লেখাটার বিপরীত পাশে আমরা কি পাবো, যে পাশে লেখাটা আছে ওই বিপরীত পাশে আমরা স্পষ্ট কি পারদটা দেখতে পাবো, ঠিক আছে? যে পাশে লেখা আছে, দেখেন এই পাশে লেখা না, এই পাশটা আমরা আলোর সাইডে রাখবো। হ্যাঁ, লেখার সাইডটা আমরা কি আমাদের আলোর সাইডে রাখবো। তাহলে লেখার সাইডটা আলোর সাইডে থাকলে স্পষ্ট করে কি দেখা যাবে যে এখানে একটা পারদের মতো কালো দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি একজন করে দিয়ে দিচ্ছি, সবাই কালো দাগটা শুধু দেখেন। আর এটার মাঝখানে কি লেখাটাকে অপোজিট সাইডে রাখেন। হ্যাঁ, কততে আছে বলবেন না, মনে মনে রাখেন। ঠিক আছে, লেখাটা অপোজিটে রাখলেই দেখবেন এখানে একটা কি কালো দাগের মতো আছে, এটাই কি পারদ। এটা কতটুকু উঠছে আপনাকে খালি একটু খেয়াল রাখতে হবে। খুঁজে পাইছেন? পাইছি স্যার। পান নাই? পাইছি। কততে আছে এটা তো বুঝলাম। এটা নিচে নামায় আছে, একদম নিচে নেমে আছে। হাত কোথায় ধরতে হবে, কখনো এই জায়গাটায় টাচ করবেন না আপনি।
যখন আমরা জ্বর মাপার কোনো জায়গায় আপনি কখনো এটার উপরে টাচ করবেন না, তাহলে এখানে আপনার শরীরের টেম্পারেচারও কি হতে পারে, যোগ হতে পারে। কালো একটা দাগ গেছে। আর দেখেন এটাতে আরো সহজ, এটাতে কি এই পাশে লেখাটা দেওয়া আছে তাই না, জাস্ট অপোজিটে ধরলেই কি হবে, এটার মধ্যে দিয়ে একটা কালো দাগ গেছে, ঠিক আছে, এটাকে আমরা দেখতে পাবো। এটা দেখেন মানে এটা তো 98 পেছনে দিয়ে দেন। ওই লেখাটা সবসময় অপোজিটে রাখবেন, ঠিক আছে। দেখেন আরো বেশি সময় লাগান, কোনো প্রবলেম নাই, সবারই দেখতে হবে। যে দেখে না এর আগে এটা খুঁজে পেতেই সমস্যা হবে, তাই না। হ্যাঁ, এটা একটা লোডে ব্যবহার করার জন্য, ওইটা দেখে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, সবগুলা দেখেই বুঝতে হবে। সবগুলোই পাবে। স্যার হাতের যে একটা ইয়া দেয় ক্লিপের মতন, আর ওটা তো আরো সহজ। আর ওটা তো এখন মার্কেটে কম পাওয়া যাচ্ছে। করোনার পর থেকে কম পাওয়া যাচ্ছে স্যার। প্রোডাকশন কম। হ্যাঁ, অনেক কম, একদম পাওয়া যাচ্ছে না। এখন अवेलेबल মোটামুটি তোশি স্যার অনেক সময় দেখা যাচ্ছে আমি এখানে আছে রুমের তাপমাত্রার কারণে তো বাড়ি যাবো না, আপনি বাড়তে পারবেন না। আমাদের নিচে বডি টেম্পারেচার। স্যার আমি বলছি, এটা এখানে মাথায় সাধারণ এটা কালোটা কোন আছে? এই যে দেখেন এটা লেখা না, লেখাটাকে অপোজিট দিয়ে যদি দেখেন, ঠিক আছে, এটা সামনেটা, মাঝখানে এখান থেকে দেখেন একটা কালো লেখা উপরের দিকে উঠে আসছে, দেখা যায়। আপনার হাতে নেন। তাপমাত্রা তখন মনে হয় 36 না কত আছে। এই যে মানে এটা আলাদা এই লেখাটা না আবার এমন ভাবে ধরতে হবে যেন কি আমি আবার ইয়াটা যেন করতে পারি, ঠিক আছে, এটা যেন করতে পারি। একটু দেখেন লেখাটাকে আমরা অপোজিটে রাখি, এই জায়গা থেকে দেখেন, এই যে জায়গা থেকে যে একটা কালো রেখা এই পর্যন্ত চলে আসছে, আমি একটু দেখে আপনাকে দেখাই। এই সাইডে আসেন, আলোর অপোজিটে ধরতে হবে, যে সাইড থেকে আলো আসছে তার অপোজিটে লেখাটা করে এই যে দেখেন ইয়া দেখা যায়, হ্যাঁ এটা এই পর্যন্ত দেখা যায় না। এটা কতটুকু যাচ্ছে, 96, 98, 101, 102 কতটুকু পর্যন্ত যাচ্ছে, এটাও আমাকে, তার মানে কি এই লেখাটা থাকবে আমার সামনের দিকে, ঠিক আছে, পেছনের দিকে চলে যাবে। আর এইখান থেকে একটা পারদ একটু ঘুরাইতে হবে, একটু ঘুরান, সমস্যা নাই, পুরোটা একটু ঘুরান, দেখা যাচ্ছে না। এই যে লেখাটা এই পর্যন্ত এখানে আবার প্রয়োজনে ঘুরাবেন, যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এই ক্রিয়াটা ঘুরান, ঘুরাইলে অ্যাডজাস্ট হয়ে যাবে। পুরাটাই ঘুরান আরেকবার, একটা নির্দিষ্ট জায়গা অবশ্যই ভালো করে দেখা যাবে। ঠিক আছে আপনি ঘুরাই নেবেন, ঘুরাই নিলে হবে। বেশি সকালে আর কখনো এই জায়গাটাতে টাচ করে ধরা যাবে না, সবসময় ওই পাশে ধরতে হবে। বিয়ের মানে গেছে বুঝছি, ঠিক আছে আমি সকাল থেকে লেগে দিচ্ছি। এটা কালোটা দেখবেন দেখা যাচ্ছে না, এই যে কালো দাগ। মাঝে মাঝে এটা কি হবে, বাইরে কতটুকু পর্যন্ত আসে, 104, 103, 105 কতটুকু পর্যন্ত আসছে, এটি বডি টেম্পারেচার। ওটা তো এসে ভিতরে নাই, ওটা তো বাহিরে। এই যে এই পর্যন্ত স্যার এবার আমি একটু দেখি আমার গায়ের টেম্পারেচার কতটুকু আছে। পরে দেখেন, সবাই দেখেন, সবাই তো খুঁজে পাইছি এটা। আপনারা পাইছেন? তাহলে আর দেখে সময় নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, ভাই বুঝতেছি না, এটা ও এখনো বুঝেন নাই না? ঘোরালেই একটা জায়গা পর্যন্ত চলে আসবে। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাটাকে অপোজিট সাইডে দিলে, লেখাটাকে অপোজিট সাইডে দিলে, এই যে লেখাটা, এই লেখাটাকে যদি এরকম অপোজিট সাইডে দেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ যেমন এই সাইডে সাদা একটা ইয়ে আছে না, এটাকে অপোজিটে দিলেই দেখা যাবে। হ্যাঁ ওইটাই, কালো যে রেখাটা, ওই কালো রেখাটা তখন ভাবলাম যে আপনার জ্বরের সিমটম
এই যে দেখেন, এই যে পর্যন্ত একটা রেখা আছে। এই যে দেখেন এখানে একটা কালো বেশি দেখা যাচ্ছে, এটা কতটুকু প্রসারিত হয়েছে? আর কালো রেখাটা এই মধ্যে এটা বাড়লে হ্যাঁ, এটা যত বাড়বে যত ওটা যদি 101 এ যায়, 2 এ যায়, তখন কি 101, 102। এটা লাইটে আলো তো না হলে ক্লিয়ার দেখা যাবে না। আপনাকে লাইটের অপোজিটে ধরতে হবে যখন ধরবেন। যেটা আপনি বাইক করছেন ওইটা বাইক করে চশমা ছাড়াই তো দেন ওনাদের দেন। না না সবাই দেখতে লাগছে, এবার দেখি এটা কার গায়ে টেম্পারেচার কতটুকু আছে। আচ্ছা, আউটসোর্সিং এর উপর আমাদের যে প্রোগ্রামটা, এটা কিন্তু আজকে হবে 4টা থেকে, ঠিক আছে? স্যার বুঝলাম না কি হয়েছে স্যার? দেখেন এই যে সাদা একটা অংশ দেখা যায় না, এটা জাস্ট আলোর অপোজিটে ধরেন, ঠিক আছে? বিশেষ করে এই লেখাটা আলোর অপোজিটে ধরে একটু ইয়া করেন, দেখেন ক্লিয়ার চলে আসছে, ঠিক আছে? তার মানে এই পাশে যে সাদা অংশটা আছে লেখা, দেখেন এই যে ইয়া লেখা SMS, এটা যে সাদা, এই সাদাটাকে আলোর বিপরীতে ধরতে হবে, তাহলে আলোটা কম পড়বে, আলোটা স্পষ্ট হয়ে চলে আসবে। স্যার বিকাল 4টা বাজে কি শুরু হবে কি বললেন? আমরা বলছিলাম না যে আমরা একটা সেমিনার করব, এটা কোন এই রুমে এই রুমে হবে আজকে বিকাল 4:30 আর কি, 4টার দিকে শুরু হবে আমাদের। যারা রেজিস্ট্রেশন করছেন শুধু তাদের জন্য, ঠিক আছে? রেজিস্ট্রেশন সারাদিন দরকার নাই, ওই স্যারের এখানে রেজিস্ট্রেশন করা লাগবে। বসেন বসেন। ও স্যার আপনার গাড়িটা একটু ম্যাপটা দেখতাম কতটুকু আছে। মাপবেন রে ভাই, এটা মাপবেন আপনারা। এটা নেননি? এটা দিয়ে দেন আমরা। না না কে এটা দেখছে ওনারা। দেখছেন? আমরা দেখি নাই স্যার, ওইটা দেখছি। এটা দেখি এই যে এইরকমই জিনিসগুলা, প্র্যাকটিক্যাল জিনিসগুলা থার্মোমিটারের মতোই, যারা পারে তাদের কাছে কিছুই না, যারা পারে না এদের কাছে অনেক কিছু, ঠিক আছে? একবার শিখার পরে আর কোনো সমস্যা নাই। এটা সেমিনারে কি সংক্রান্ত ইয়া হবে? হইছে, সেমিনার নিয়ে কথা বলতে পারবো না, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা সেমিনার, যেটার মাধ্যমে কিভাবে মানে যাদের কম্পিউটার আসে, বাসায় ইন্টারনেটের লাইন আছে, তারা কিভাবে আউটসোর্সিং এর মাধ্যমে একটা আলাদা ইনকামের ব্যবস্থা করতে পারে, এটাই একটা সেমিনারের বিষয়। আর আমরা তো দুইজন রেজিস্ট্রেশন করি আর যারা রেজিস্ট্রেশন করছে তারা আজকে তো, চাকরি দিবে। মানে আরেক জায়গায় প্রোগ্রাম দিয়ে বলেছি আমি তো জানি না যে এখানে আজকে কেন 28 তারিখ ছিল না? না আপনি 21 তারিখের কথা বলছেন পরে জানাই এই নাম্বার আছে ফোন ও আচ্ছা, এটা আমরা বলছিলাম হয় 21 তারিখ না হলে 28 তারিখ, যে কোনো একদিন হবে। আচ্ছা, এটা আমরা তাহলে একটু মুছে দেই। ইয়া করেন আমি এটা স্যার এ দিয়ে কি বুঝাইছে স্যার? এ দিয়ে অ্যাকুরেট স্যার ভিডিও করবেন নাকি স্যার? কি করব না করব এটা অনেক পরের বিষয়, আগে আমরা এই ক্লাসটা শেষ করি। দেখেন তাহলে একটা জিনিস ক্লিয়ার যে আমরা জ্বর যখন মাপবো, কোথায় কোথায় মাপবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা জ্বরগুলো মাপবেন, আপনাদের নিজেদের জ্বর আপনারা নিজেরা মাপবেন, এসে 10 থেকে 15 মিনিটের মধ্যে সবাই কি একবার করে জ্বরটা মেপে ফেলবেন 3টা মেশিন দিয়ে, যার যারটা শেষেই মাপবেন, মেপে দেখবেন কতটুকু, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 3টা মেশিন আছে, 3টা মেশিন দিয়ে জ্বর মাপা শুরু করে দিবেন। আচ্ছা, এরপরে জ্বর মাপলে শুধু হবে না, জ্বর দেখে আপনাকে কি একটু বুঝতে হবে যে এটা কি টাইপের রোগ, ঠিক আছে? জ্বর দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি টাইপের সমস্যা হতে পারে। তাহলে জ্বরের সাথে কিছু কি একদম প্রায়র কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি সিম্পলি বলি যে জ্বর রিলেটেড যে রোগগুলো আছে, একটা রোগেই কি শুধু জ্বর আসে? জ্বরকে আমরা কেন কোনো রোগ বলতেছি না, বিভিন্ন রোগে জ্বর আসে না? আপনার যদি টাইফয়েড হয় জ্বর হবে না, প্যারাটাইফয়েড হলে কি জ্বর হবে না? আপনার যদি নিউমোনিয়া হয় জ্বর হবে না? আপনার যদি চিকুনগুনিয়া হয় জ্বর হবে না? ডেঙ্গু হলে জ্বর হবে না? তাহলে ডেঙ্গু আর চিকুনগুনিয়া কি একই রোগ? রোগগুলো আলাদা, রোগের বৈশিষ্ট্য কি? জ্বর। তাহলে আপনি জ্বরটা দেখে কিভাবে বুঝবেন বা অনুমান করবেন? আমরা তো বোঝার জন্য অনেক প্রসিডিউর ব্যবহার করি, প্রাথমিক প্রসিডিউরটা কি? এই সিম্পটমটাই কিন্তু, তাই না? তাহলে জ্বরগুলা কি সব জ্বর একই রকম হয়? ঠিক আছে, আপনার যদি যক্ষা হয়, যক্ষায় যে জ্বর হবে, টাইফয়েড হলে টাইফয়েডে কি একই জ্বর হবে? টাইফয়েডের জ্বর কিন্তু একই রকম হবে না। তাহলে আমরা 10 থেকে 15টা জ্বর পড়বো, যে জ্বরগুলো কি টাইপের হচ্ছে, জ্বরগুলো কি টাইপের হচ্ছে, এই টাইপের জ্বরগুলো আমরা কি
মানে জাস্ট শুধু ফিভার, বডি টেম্পারেচার দেখে আমরা কিভাবে মানে অনুমান করবো এটা কি এই টাইপের জ্বর হতে পারে। নিশ্চিত হওয়ার জন্য তো বিভিন্ন ধরনের টেস্ট আছে, বিভিন্ন প্যারামিটার আছে, বাট প্রাথমিকভাবে বোঝার জন্য কিভাবে আমরা বুঝবো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে জ্বর অনুযায়ী আমরা কিভাবে বুঝবো? আপনারা একটা করে লেখেন, আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা লিখে দিব, 10টা পর্যন্ত আমরা লিখবো, ঠিক আছে? হ্যাঁ বলতেছি, আমাদের লোকাল এরিয়াতে যে জ্বরগুলো হয় আচ্ছা, যে জ্বরগুলো হয় সেই জ্বরগুলো থেকে আমরা যদি একটা একটা করে জ্বর নিয়ে আসি, কমন জ্বর এখন আমরা কোভিড-19ই বলবো, তাই না? কোভিড-19, ঠিক আছে? তাহলে আপনারা লেখেন কোভিড-19 জ্বরের বৈশিষ্ট্য কি হবে? বিভিন্ন জ্বর, কমন ফিভার, হ্যাঁ বিভিন্ন জ্বরের বৈশিষ্ট্য। না, কোভিড-19 বইয়ে দেওয়া নাই, ঠিক আছে? আর আমরা এখানে আপনাদের যেভাবে পড়াচ্ছি এইভাবে কি কোনো বইয়ে ডাইরেক্টলি এতগুলা জ্বর সম্পর্কে এই মূল প্যারামিটারগুলো দেওয়া নাই। এলএমএফ এর বিভিন্ন বই আছে, এই বইগুলো এরকমই বই, ঠিক আছে? শর্টলি পড়ার মতো বই আমরা যদি বের করি তখন হবে। ওকে, কোভিড-19 বৈশিষ্ট্যপূর্ণ জ্বরটা লেখেন, ঠিক আছে? লেখেন তাপমাত্রা, দেহের তাপমাত্রা বা 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে, ঠিক আছে? কত? 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ম্যাক্সিমাম উঠতে পারে। তার মানে জ্বর খুব বেশি হয়, জ্বর কিন্তু প্রচন্ড হয় না। এর সাথে কি থাকে স্পেসিফিক ভাবে? গলা ব্যথা, তাই না? 100 থেকে 102, হ্যাঁ। দেখেন, যদি কারোর তাপমাত্রা 100 থেকে 102 এর ভিতরেই হয়, ঠিক আছে, তার সাথে যদি গলা ব্যথা থাকে এবং কমন কোল্ড, ঠান্ডার যে বৈশিষ্ট্যগুলো এগুলো থাকে, তাহলে কিন্তু প্রাথমিকভাবে কি অনুমান করা যায় তার কি কোভিড-19 হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে দেখেন কোভিড-19 এর টেম্পারেচার কখনো 104 ডিগ্রি 5 ডিগ্রি ওঠার কি রেকর্ড নাই। কমন কোল্ড, হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ নরমাল যে ঠান্ডা, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এই টাইপের সমস্যা যদি থাকে, তার সাথে গলা ব্যথা এবং কি জ্বর যদি থাকে, তাহলে আমরা কি বলবো? কোভিড-19 হতে পারে, ঠিক আছে? এখন নিশ্চিত হওয়ার জন্য কি আপনাকে অবশ্যই টেস্টই করতে হবে, ওকে? বাট আপনি যে কোন টেস্ট দিবেন এটার জন্য তো আপনাকে প্রাথমিকভাবে কি জ্বরটাকে আগে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তাহলে কোভিড-19 এর পরে আমরা দিতে পারি ডেঙ্গু। কোভিড-19 এর পর আমরা কি দিতে পারি? ডেঙ্গু। তাহলে ডেঙ্গু জ্বরের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আপনার মাথায় সেট করে নিতে হবে যে এই টাইপের জ্বরগুলা কি হতে পারে? ডেঙ্গু হতে পারে। বডি তাপমাত্রা কত থাকতে পারে? 100 ডিগ্রি ফারেনহাইট থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি ডেঙ্গু, হ্যাঁ উঠতে পারে। 100 থেকে 103, হ্যাঁ। ওকে, 103 এর বেশিও কখনো কখনো উঠতে দেখা যায়, কিন্তু নরমালি 100 থেকে 103 এর ভিতরে আমরা চিন্তা করি। এর সাথে কতগুলা বৈশিষ্ট্য থাকবে? প্রশ্ন হলো স্যার, ডেঙ্গু যদি 100 থেকে 103 পর্যন্ত ওঠে, তাহলে কতদিন যদি থাকলে ধরবো যে এটা ডেঙ্গু? তার সাথে আপনি তো বলবেন, বুঝবেন, ডেঙ্গুর সাথে আরো কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? 1 নাম্বার মাসেল এক, তার কি মানে মাংসপেশিতে ব্যথা হবে, শরীরের মাংসপেশিতে কি হবে? মাংসপেশি ব্যথা হবে। তার মানে সমস্ত শরীরের মাংসে কি মাসেল গুলাতে পেইন হবে। এর সাথে কি কমন হেডেক, মাথা ব্যথা, মাথা ব্যথা হবে। তার মানে কি মাথা ব্যথা হবে। চোখ কি হয়ে যাবে? চোখ দেখতে অনেক লাল হয়ে যাবে, কারণ কি প্লাটিলেট কাউন্ট কমে যায় ডেঙ্গুতে।
ঠিক আছে, তাহলে জ্বরের সাথে মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়া কি ডেঙ্গু রোগের একটা কমন সিমটমস। চোখ লাল হয়ে যাওয়া, হুম। চোখ লাল হওয়া। ওকে, আমরা দেখেন কিছু কিছু সিমটম আছে যে সিমটম গুলো দিয়ে আমরা কি একটা রোগকে চিন্তা করতে পারি যে এটা এই টাইপের রোগ হতে পারে। কারণ জ্বর কত ধরনের জ্বর নিয়ে আপনার কাছে আসবে, কোন জ্বরটা কি ধরনের হতে পারে এটা আপনাকে কি জ্বরের সাথে তার যে লক্ষণ আছে সেটা কি দেখে বুঝতে হবে। ওকে, এরপরে একটা রোগ ছিল না চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া, হ্যাঁ, চিকুনগুনিয়াতে বডি টেম্পারেচার কি অ্যাপ্রক্সিমেট ডেঙ্গুর মতোই থাকতে পারে, ঠিক আছে? স্যার চিকুনগুনিয়া কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? এটা তো বললেন চিকুনগুনিয়া যে শব্দই হোক এটা একটা রোগের নাম, তাই না? অনেকে তো এখন বাংলাতে ইউজ করে। তো আপনি কি ডেঙ্গু বাংলাতে ইউজ করেন না? এগুলো তো মেডিকেল টার্ম। চিকুনগুনিয়া কি তাপমাত্রা ফিভার বাংলা ইউজ করেন না? 120 100 থেকে 103 হ্যাঁ, চিকুনগুনিয়া। বৈশিষ্ট্য হচ্ছে মাসেল এক থাকবে না, এখানে কি হবে জয়েন্টে, মানে ব্যথাটা কোথায় হবে? জয়েন্টে ব্যথা হবে, স্যার 100 থেকে 103 ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইড বিয়ারিং জয়েন্ট, যে জয়েন্টগুলো শরীরের ওজন বহন করে, ঠিক আছে? ও শরীরের নিচের অংশের জয়েন্টগুলো, লোয়ার লিম্বের জয়েন্টগুলো সবচেয়ে বেশি ব্যথা হবে। স্যার এটা কি কি বলতে জয়েন্ট থাকে? হ্যাঁ, জয়েন্ট জয়েন্টে ব্যথা থাকবে এটা। হুম? তাহলে যদি বডি টেম্পারেচার 100 থেকে 103 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে এবং ব্যথাটা কোথায় হয়? জয়েন্টে। জয়েন্টে ব্যথা হয়, ঠিক আছে? তাহলে যে জ্বরটা আমরা চিন্তা করব সেটার নাম কি? চিকুনগুনিয়া, ঠিক আছে? সবগুলোই কিন্তু জ্বর, আমরা সবগুলোতেই থার্মোমিটার ব্যবহার করব। এখানে যত জ্বর আছে সবগুলোতে আমরা কি ব্যবহার করব? থার্মোমিটার ব্যবহার করব। কিন্তু কোনটা কি জ্বর এটা আপনাকে কি, স্যার এটা কি তাপমাত্রা এটা থাকবে 100 থেকে 103? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট 100 থেকে 103 ডিগ্রির কাছাকাছি থাকবে। তাহলে স্যার এই যে 2 নম্বরটা যেটা বললাম সেই অনুযায়ী তো সেম কিন্তু ওটা তো মাংসপেশি ব্যথা, এটা তো জয়েন্টে ব্যথা। স্বাভাবিক, পরের লক্ষণগুলো দেখবেন না, একটা দিয়ে তো আর সবকিছু বোঝা যাবে না। স্যার এর 2 নম্বরে যে মাংসপেশি চোখ লাল হওয়া মাথা ব্যথা এটার সাথে 3 নম্বরের সাথে ওইগুলো থাকবে সাথে। না, 3 নাম্বারটার সাথে তো মাংসপেশি ব্যথা থাকবে না। জয়েন্টে ব্যথা। কিন্তু মাথা নাম্বার ব্যথাটা হবে জয়েন্ট। জ্বর আসলে মাথা ব্যথা হালকা হতে পারে, কিন্তু ডেঙ্গুতে সিভিয়ার মাথা ব্যথা হবে। আচ্ছা ডেঙ্গুতে মাথা ব্যথাটা আলাদা কেন করে দিলাম, এটাতে সিভিয়ার মাথা ব্যথা হেডেক হতে পারে। হ্যাঁ ওকে, চিকুনগুনিয়াতে তো প্লাটিলেটের কোনো বিষয় জড়িত থাকবে না। না, না প্লাটিলেট শুধুমাত্র ডেঙ্গুর সাথে রিলেটেড। আচ্ছা, কয়টা হচ্ছে এখানে? তিনটা। তিনটা। 4 নম্বরটা লেখেন। আচ্ছা, টাইফয়েড। 5 নম্বরটা প্যারাটাইফয়েড। ঠিক আছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড। আচ্ছা, টাইফয়েড দেখেন আপনার লোকালিটিতে খুব কমন একটা রোগ, তাই না? টাইফয়েড জ্বর অনেক বেশি দেখা যায়। এখন টাইফয়েড জ্বরটা বুঝবেন কিভাবে? এখানে 1 নাম্বার তাপমাত্রা। কিভাবে বুঝবেন? টাইফয়েডের তাপমাত্রা কি যেন বললেন একজন? এগুলো যেটা পানি বাহিত রোগ, ঠিক আছে? এখন পানি খেয়েছেন তারপরেই তো রোগটা হয়েছে, জ্বর হয়েছে, তাই না? টাইফয়েড তো নিজে বলবেন আমার টাইফয়েড হয়েছে, তার কি হয়েছে? জ্বর। এখন এই জ্বরটা দেখে আপনাকে বের করতে হবে এটা কি টাইফয়েড জ্বর, এটা কি অন্য কোনো জ্বর, ডেঙ্গু জ্বর নাকি অন্য কোনো জ্বর, এটা আপনাকে কি বের করতে হবে। তাহলে পানির মাধ্যমে ছড়ায় এটা আমরা জানি, কিন্তু বুঝবো কিভাবে এটা টাইফয়েড? তাপমাত্রা, তাপমাত্রা কি হতে পারে? 102 ডিগ্রি ফারেনহাইট থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি উঠতে পারে? জ্বর উঠতে পারে। 2 থেকে 105। ওকে, 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠতে পারে। এর সাথে কি থাকবে? জ্বরের একটা বৈশিষ্ট্য থাকবে। জ্বরটা কি হবে? যখন সন্ধ্যা হবে, বিকাল, ঠিক আছে? সন্ধ্যা এবং বিকাল বাড়বে। জ্বরটা কি হবে? বাড়বে। জ্বর বাড়বে কখন? বিকালের পরে। সন্ধ্যার দিকে কি হবে? জ্বরটা বাড়তে থাকবে। সকালের দিকে জ্বরটা কমবে। তাহলে সকালের দিকে যদি জ্বরটা কমে, সন্ধ্যার দিকে যদি জ্বরটা বাড়ে, এই জ্বর হচ্ছে টাইফয়েড। এবং কমবে বাড়বে, এই বাড়া কমার ডিফারেন্স হতে পারে কত? 1 থেকে
2 ডিগ্রি ফারেনহাইট। সকালে তো সন্ধ্যা এবং বিকেলে বাড়বে, হ্যাঁ। আর সকালে কমবে। তার মানে কি জ্বর কিন্তু 24 ঘন্টায় থাকবে। জ্বর কি থাকবে? 24 ঘন্টায় থাকবে। জ্বর কিন্তু একেবারে ছেড়ে যাবে না, কিন্তু জ্বর কি হবে? উঠানামা করবে। উঠানামাটা কতর ভিতরে কত হবে? 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট। যেমন কি রাতে ছিল 103, কত? 103, সকালের দিকে হতে পারে কত? 101। 2 ডিগ্রি ফারেনহাইট কি কমে আসছে, কিন্তু 101 ডিগ্রি বা 102 ডিগ্রি ফারেনহাইট কিন্তু তার শরীরে টেম্পারেচার কি থাকবে। জ্বর একেবারে কি চলে যাবে না, তো কয় ডিগ্রি কন্টিনিউ তাপমাত্রা ফিভার থাকবে? থাকবে। কম বেশি হবে 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট। জ্বর সকাল এবং সন্ধ্যার দিকে বাড়বে। এর সাথে কি থাকতে পারে? পেট ব্যথা। কি? পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। যদি এই লক্ষণগুলো কারোর ভিতরে দেখা যায়, তাহলে ওই জ্বরটাকে আমরা কি বলবো? টাইফয়েড। তাহলে তাপমাত্রা মাপার জন্য কি করতে হবে? থার্মোমিটার ইউজটা ভালো করে রপ্ত করতে হবে। প্রত্যেক জ্বরের ক্ষেত্রেই কিন্তু সেম, সবার আগে কি আসতেছে? তাপমাত্রা। তাপমাত্রাটা মাপার পরে আমরা দেখতেছি বৈশিষ্ট্যটা কি। ঠিক আছে, এই জ্বরের সাথে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? কয়টা হলো? 4টা। 5টা প্যারাটাইফয়েড দেখেন। তাপমাত্রা এখানেও কত? 101 থেকে শুরু করে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, 101 থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বৈশিষ্ট্য সেম টাইফয়েডের মতোই, ঠিক আছে? অর্থাৎ কি সব বিকাল 100 থেকে 105 ডিগ্রি। হ্যাঁ, সন্ধ্যায় বাড়বে, 101 থেকে সকালে 101 থেকে। কমবে, তাই না? এখানে টাইফয়েড আর প্যারাটাইফয়েডের পার্থক্য, দুইটা নাম একই না? একটা হচ্ছে সালমোনেলা টাইফি, একটা হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি। এখন কথা হচ্ছে দুইটার ভিতরে বৈশিষ্ট্য কি হবে? এটা হবে কন্টিনিউড ফিভার, মানে কি জ্বর 24 ঘন্টায় থাকবে এবং জ্বর উঠানামার কত হবে? 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট। এটার জ্বরের উঠানামাটা অনেক বেশি হবে। এটা কি 2 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি হতে পারে? জ্বরের উঠানামা করতে পারবে। সকালের দিকে যখন বাড়বে তখন মনে করেন 105 ছিল, সন্ধ্যার দিকে যখন বাড়বে 105 ছিল, সকালের দিকে এটা কমে কি 101 পর্যন্ত চলে আসতে পারবে। তাহলে 105 থেকে 101 এ আসলে কি রোগীর মনে হবে জ্বর নাই, কমে গেছে। ওকে, তাহলে জ্বরের উঠানামাটা কি হবে? আগে ছিল 1 থেকে 2 ডিগ্রি, এখন কি 2 থেকে 4 ডিগ্রি। তুলনামূলকভাবে অ্যাবডোমিনাল পেইনটা এখানের চেয়ে এখানে কি হবে? বেশি হবে। প্যারাটাইফয়েড ফিভারে কি অ্যাবডোমিনাল পেইনটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে টাইফয়েডের চেয়ে প্যারাটাইফয়েডে। শুধুমাত্র জ্বরের ডিফারেন্সটা মনে রাখতে হবে, জ্বরের উঠানামাটা কি পরিমাণ করতেছে। এইটা হচ্ছে কিনা 2 থেকে 4 ডিগ্রি। হ্যাঁ, টাইফয়েড প্যারাটাইফয়েড তো স্যার একই জিনিস। একই জিনিস হলে দুইটা রোগ আমরা আলাদা কেন? টেস্ট তো করতে গেলে তো হ্যাঁ, ওইটার টেস্ট করে। হ্যাঁ, টেস্ট কি করে? কারণ গ্রুপের জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি। জীবাণুটা কোন গ্রুপের? সালমোনেলা প্যারাটাইফি, দুইটা আলাদা গ্রুপের। টেস্টের রিপোর্টও চেঞ্জ হয়ে যায় না? অ্যান্টিবডিগুলো কি টাইফয়েড হলে দুইটা অ্যান্টিবডি চেঞ্জ হয়, যে কোনো দুইটা অ্যান্টিবডি কি হয় 1/80 থাকার কথা, তাই না? এটা কি দুইটা অ্যান্টিবডি চেঞ্জ হয়ে যায়, আর টাইফয়েড হলে একটাই কি অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, টাইফয়েড প্যারাটাইফয়েড জীবাণু আলাদা, রোগও আলাদা। তার পেট ব্যথা থাকবে। যেমন দেখেন গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, ঠিক আছে, একই জীবাণুতে হতে পারে। দুইটাতেই কি দেয়? ওই স্পাইরোলি টেস্ট করতে দেয়। ঠিক আছে, কারণ দুইটা জীবাণু একই জায়গায় কি করতে পারে? আক্রমণ করতে পারে, কিন্তু দুইটা দুই জায়গায় হয়। ওকে, এরকম অনেক রোগ পাবেন যে রোগগুলা কি কাছাকাছি রকমের, কিন্তু দুইটা রোগ কিন্তু আলাদা। আবার চিকিৎসা প্যাটার্ন সেম। কিসের জন্য একই রকম চিকিৎসা প্যাটার্ন? কারণ দুইটা রোগী ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, দুইটা রোগী দিয়ে কি লাগবে? অ্যান্টিবায়োটিক লাগবে। যদি একটা ভাইরাস দিয়ে হতো, একটা ব্যাকটেরিয়া দিয়ে হতো, তাহলে কিন্তু কি অ্যান্টিবায়োটিক একটা লাগতো, একটাই কি লাগতো না। যেমন এর আগে যে 3টা রোগ আমরা বললাম, কোভিড-19, ডেঙ্গু, চিকনগুনিয়া, তিনটাই কি ভাইরাস দিয়ে হয় না? তাহলে 3টা রোগেই কি অ্যান্টিবায়োটিক প্রথম ট্রিটমেন্ট। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, পরবর্তীতে 3 দিন থেকে 5 দিনের পরে ব্যবহার করা যেতে পারে যদি জ্বর কোনোভাবে না কমে। ওকে স্যার, ভাইরাস আর ব্যাকটেরিয়া এটা কিভাবে বুঝবো? এগুলো বোঝার জন্য আপনাকে অনেক বড় বড় কোর্স করতে হবে। ডিপ্লোমা করেন তাহলে এগুলো সবই বুঝবেন। মাইক্রোবায়োলজি আছে, মাইক্রোবায়োলজিতে ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, ফাঞ্জাই প্রোটোজোয়ার পার্থক্য, এগুলো পড়বেন। তারে বিশেষ করে এর আগে শুনছিলাম ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের জন্য কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নাকি?
ইনফেকশন তো বিভিন্ন কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে, এত কোশ্চেন করা যাবে না। না না আমার স্যার এটা হলো কারণ কি, আপনার কোশ্চেনটা ম্যাচ থাকতে হবে, কোশ্চেনটা কোর্সের সাথে ম্যাচ থাকতে হবে, তাই না? আপনি 6 মাসের একটা কোর্স করে নিশ্চয়ই অনেক বেশি কোশ্চেনগুলো আপনার শেষ করতে হবে। আমি এই কথাটা শুনছি না, এই জন্য স্বাভাবিকভাবে আপনি যখন ডিপ্লোমা কোর্স করবেন এই জিনিস সবগুলো আপনাদের কাছে ক্লিয়ার থাকবে যে আপনি কোন টাইপের রোগে কোনটা ব্যবহার করবেন, ওষুধপত্র, ঠিক আছে? আপাতত তো ওষুধটা আগে রোগটা চিনেন, যে টাইফয়েড, যেমন আমরা 5টা মাত্র শেষ করলাম আজকে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আরো 5টা পড়বো, তার সাথে কি পড়বো, এসে আপনারা কি করবেন, এখান থেকে নিয়ে যে যখনই আসেন এসে কি করবেন, এখান থেকে নিয়ে 3টা থার্মোমিটার দিয়ে আপনার শরীরের টেম্পারেচার কি করবেন, চেক করবেন। তাহলে দুইটা একসাথে দিবেন না, আবার আপনি একটা দিবেন আরেকজনকে দেওয়ার সুযোগ দিবেন, তাহলে 3জন করে একটা গ্রুপ করে কি শেষ করে ফেলতে পারেন। কিন্তু প্রত্যেক জনের একবার লিখবেন কি ওরাল, আচ্ছা ওরালটা করার দরকার নাই, অ্যাক্সিলারি একটাই করেন শুধু, হ্যাঁ? অ্যাক্সিলারি টেম্পারেচারে লিখবেন নরমাল থার্মোমিটার, তারপরে কি গ্লাস থার্মোমিটার দুইটা দিবেন, গ্লাস থার্মোমিটার 1, গ্লাস থার্মোমিটার 2। 1 কোনটা, চিকনটা, আর 2 কোনটা, মোটাটা, আরেকটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, হ্যাঁ? তাহলে কোনটায় কত আসছে আপনার বডি টেম্পারেচার, এটা আমাকে নেক্সট ক্লাসে সবাই কি মেপে দেখাবেন যে আমার বডি টেম্পারেচার গ্লাসে এত আসছে, তারপরে কি গ্লাস 2 এ এত আসছে, আরেকটা কি ইলেকট্রিক ডিজিটাল থার্মোমিটারে এত আসছে। দেখেন থার্মোমিটারে কি টেম্পারেচার চেঞ্জও দেখতে পারেন, কিসের জন্য, আপনার এক্সাইটমেন্ট, যখন আপনি মাপতেছেন তখন আপনার কি আসতেছে, এক্সাইটমেন্ট আসতেছে না, এই কারণে কি বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে কাজ হচ্ছে আপনাদের এটা, এসেই করবেন, এটা করার পরে ডিজিটালটা তো দেখা হলো না। একই জিনিস, ডিজিটালটা শুধু চালু করবেন, কিছুই দেখান নাই, চালু করবেন, কোথা থেকে চালু করবেন? এই যে এখানে সুইচ দেওয়া আছে, ঠিক আছে? চালু করবেন, এটা বন্ধ করা, চালু করা, তাহলে চালু করে এখানে দিয়ে দিবেন, 1 থেকে 1.5 মিনিট পরে বের করে দেখবেন কতটুকু হচ্ছে। তাহলে কি 0 মানে কত পয়েন্টে চালু করবো তাই বলতে। এখানে যখন চালু করবেন তখন তো জিরোই হয়ে যাবে, ঠিক আছে? কিছুক্ষণ পরে জিরো, এখন ঢুকাবেন, ঢুকালে এখানে কি এই পর্যন্ত আসলে সম্পূর্ণ এই বগলের মাঝখানে দেওয়ার জন্য যতটুকু লাগে, স্যার আরেকটা কোশ্চেন ওই ক্লাস করেন না? হ্যাঁ ওইখানে